হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা এইচএসসি 2026 আছো তাদের কিছুদিন পরেই এইচএসসি পরীক্ষা শুরু হবে। আর প্রথম দিকেই তোমাদের কিন্তু ফিজিক্স পরীক্ষা পড়ে গেছে। আর ফিজিক্স পরীক্ষার আগে তেমন কোনো সময় নেই। অনেকেই আছো যারা তোমরা তোমাদের যে প্রতিটা চ্যাপ্টারের সূত্রগুলো আছে সেগুলো ঠিকঠাকভাবে নোট করো নি। তাই আমরা আজকে চেষ্টা করব যে যে কোনো একটা চ্যাপ্টারের তোমার সূত্রগুলো সবগুলো এক জায়গায় লিখে দিতে বা একসাথে লিখে দিতে। তাই আমরা আজকে নিউটনীয় বলবিদ্যা এই চ্যাপ্টারটা শুরু করব। এই চ্যাপ্টারটার যতগুলো সূত্র আছে মানে তোমার সিকিউ এর এই চ্যাপ্টারের সকল সিকিউ পারতে যত 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 ধরনের সূত্র দরকার হবে সবগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করে দেব। তোমরা যদি আগে এই সূত্রগুলো এক জায়গায় নোট নাও করে থাকো, এখন নোট করে নিতে পারো, অথবা আমার সাথে সূত্রটা দেখে নিতে পারো। তোমরা যদি কারোর কাছে ক্লাসটা স্লো মনে হয় তারা তোমরা 2x বা 1.5x ক্লাসটা দেখে নিতে পারো। তো আমরা প্রথমেই যেই সূত্রটা পড়ব সেইটা হচ্ছে বলের ঘাত। বলের ঘাত, বলের ঘাত, বলের ঘাত জিনিসটা কি? বলের ঘাত জিনিসটা হচ্ছে এরকম যে ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার ওপরে তুমি এফ নিউটন বল প্রয়োগ করলা। এফ নিউটন বল প্রয়োগ করলা কত সময় ধরে প্রয়োগ করলা? টি সেকেন্ড ধরে। তার মানে এই বস্তুটার উপর এফ নিউটন বল যদি তুমি টি সেকেন্ড ধরে প্রয়োগ করো, তো এই তোমার বল এবং যত সময় ধরে তুমি এই বলটা প্রয়োগ করছো, এই বল এবং সময়ের গুণফলটাই হবে তোমার বলের ঘাত। তাইলে বলের ঘাতের সূত্র কি হবে? আসো আমরা লিখে দিই। বলের ঘাতের সূত্র হচ্ছে, বলের ঘাতকে প্রকাশ করা হয় জে দ্বারা। জে ইকুয়াল টু এফ, কারণ এটা একটা ভেক্টর তার জন্য ভেক্টর সাইন দিলাম, গুণন টি। তাইলে এই বলের ঘাত যে আমরা এফ গুণন টি লিখলাম, শুধু এইটাই না, বলের ঘাত আবার তুমি ধরো এই বস্তুটার উপরে যে এই বস্তুটার উপর যে এফ বল প্রয়োগ করলা টি সেকেন্ড ধরে, যার কারণে এর ভরবেগের একটা পরিবর্তন হয়েছে না। তার মানে এই বস্তুটা যখন এখানে ছিল তার একটা ভরবেগ ছিল না এম ভি, সরি, এম আর ভি নট একটা ভরবেগ ছিল। আর এই ভরবেগ এই বস্তুটা বল প্রয়োগ করলে কি হবে? ত্বরণ সৃষ্টি হবে। আর ত্বরণ সৃষ্টি হলে বস্তুটা এক জায়গা থেকে আর এক জায়গায় মুভ করবে বা সরে যাবে। এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে তোমার এটা যেহেতু গতিশীল অবস্থায় থাকবে, তখন এইখানে তার আবার আরেকটা ভরবেগ হবে না এম ভি। তাহলে এই ভরবেগের যে পার্থক্যটা হবে সেইটা এই বলের ঘাত বা এফ এবং টি এই দুইটার গুণফলের সমান হবে। তাইলে আমরা এফ টি ইকুয়াল টু লিখতে পারি এম ভি মাইনাস এম ভি নট। তাইলে বলের ঘাতের সূত্র আমরা পেয়ে গেলাম। আমরা তাইলে পরের সূত্রে যাই। পরের সূত্র হচ্ছে ভরবেগের নিত্যতা। ভর বেগের নিত্যতা। তো ভরবেগের নিত্যতার সূত্র আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। তো এটা আসলে কি? এখানে ধরো একটা বস্তু আছে আর এইখানে আরেকটা বস্তু আছে। তে এই বস্তুটার ভর এম ওয়ান, এই বস্তুটার ভর এম ওয়ান আর এই বস্তুটার ভর হচ্ছে তোমার এম টু। তাহলে এই প্রথম বস্তুটা যদি তোমার ইউ ওয়ান বেগে গতিশীল হয় আর দ্বিতীয় বস্তুটা যদি ইউ টু বেগে গতিশীল হয় এবং পথের মধ্যে কোথাও যদি তারা সংঘর্ষে লিপ্ত হয়, কোথাও যদি তারা সংঘর্ষে লিপ্ত হয়, সংঘর্ষে হওয়ার ফলে কি হবে? সংঘর্ষে হওয়ার ফলে তাদের গতিপথের পরিবর্তন হবে। গতিপথের পরিবর্তন হইলে, যাই হোক গতিপথের পরিবর্তন হোক আর যাই হোক, শেষে তারা যে নতুন বেগ প্রাপ্ত হবে, এই যে দুইটা বস্তু নতুন বেগ প্রাপ্ত হবে এম ওয়ান এম টু, এটা একটা বেগ প্রাপ্ত হবে, এটা ধরো ভি ওয়ান, এটা ভি টু। তাইলে এই যে আদি এম ওয়ান আর ইউ ওয়ান এর গুণফল যোগ ইউ টু এম টু মানে এম টু ইউ টুর গুণফল, এই যে সংঘর্ষের পরে যে গুণফল দুইটা হবে এম ওয়ান ভি ওয়ান এম টু ভি টু, এই গুণফলের সমান হবে। এখানে আমি দুইটা দেখাইছি, এরকম যে না যে দুইটাই হবে, এরকমও হইতে পারে এখান থেকে একটা বস্তু আসলো আর একটা বস্তু স্থির ছিল, এখান থেকে আর একটা বস্তু আসলো, তিনটা বস্তু একসাথে সংঘর্ষ হয়েছে, তখন কি হবে? এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু প্লাস এম থ্রি ইউ থ্রি। তাইলে এটাও শেষ আমাদের। আমরা পরের সূত্রে যাই। আমাদের পরের সূত্র হচ্ছে
পৃথিবী থেকে রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে ত্বরণ কি হবে? তাইলে পৃথিবী থেকে রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে এই রকেটটার ত্বরণ হবে এ প্রাইম ইকুয়াল টু 1 বাই এম, বড় হাতের এম মানে টোটাল ভর, ডেল এম বাই ডেল টি মানে কি হারে ওই জ্বালানি পুড়তেছে সেইটা, আর জ্বালানি কি বেগে বের হচ্ছে সেই ভি মাইনাস জি। তার মানে দেখো একটা রকেট, ধরো এখানে এটা রকেট, এইখানে ধরো এটা তোমার হচ্ছে রকেট, এটা উপর দিকে যাচ্ছে একটা রকেট, উপর দিকে যাওয়া একটা রকেট, এটা যদি একটা রকেট হয়, এই রকেটটা যখন উপর দিকে যাবে, উপর দিকে যাইতে হলে তো তাকে হচ্ছে তোমার জ্বালানি নিতে হবে, তার নিজস্ব একটা ভর আছে। তোমার এই রকেটটার যে টোটাল ভর ওইটাকে বলা হচ্ছে বড় হাতের এম। তার মানে রকেটের ভিতরে যে জ্বালানি আছে সেই জ্বালানি সহ এই ম্যাটেরিয়ালটা সম্পূর্ণ ভর হচ্ছে এম, বড় হাতের এম এইটা। তারপরে কি হারে জ্বালানি পুড়তেছে বা জ্বালানি শেষ হচ্ছে সেইটা হচ্ছে ডেল এম বাই ডেল টি, মানে যে পরিমাণ জ্বালানি পুড়তেছে সেই পরিমাণ রকেটটা হালকা হয়ে যাচ্ছে না, মানে ওজন কতখানি কমতেছে, সরি ভর কতখানি কমতেছে সেইটার হার হচ্ছে এইটা। আর এই রকেটের জ্বালানি, এই যে এখান থেকে আগুনটা বের হচ্ছে বা জ্বালানিটা বের হচ্ছে, এটা কি বেগে বের হচ্ছে সেইটার বেগ ভি। তাহলে এইটা হইলে রকেটটা যে উপর দিকে যাচ্ছে সেই ত্বরণটা পাবা, সেই ত্বরণটা পাইলে উপর দিকে রকেটের ত্বরণ এ আর নিচের দিকে হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি কাজ করতেছে, দুইটা বিয়োগ হয়ে যাবে না। দেখো উপর দিকে রকেটের ত্বরণ অবশ্যই বেশি, যার কারণে রকেট উপরে উঠতে পারতেছে, কিন্তু নিচে তো জি কাজ করতেছে, তার জন্য মাইনাস জি। তাহলে এটাও গেল। তোমাদের কারো কাছে যদি একটু স্লো মনে হয় যে আমি সূত্রগুলো আবার ব্যাখ্যা করতেছি, তাহলে তারা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখতে পারো, কিন্তু এই সূত্রের পরিচয়গুলো বলার জন্য একটু আমি স্লো করে বলতেছি। তাহলে আমরা তারপরে সূত্রে যাই। তারপরে হচ্ছে ঘর্ষণ বল। তাইলে ঘর্ষণ বল হচ্ছে এফ, তোমার ঘর্ষণ বল হচ্ছে এফ এস, এফ মানে বল আর এস হচ্ছে, এফ এস মানে হচ্ছে ফ্রিকশন বল, ফ্রিকশন, এফ এস হবে না আসলে, এটা হচ্ছে এফ এফ, ফ্রিকশন ফোর্স। ফ্রিকশন ফোর্স ইকুয়াল টু মিউ এস ইন্টু আর। এখানে মিউ এস এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, কারণ এখানে এই ঘর্ষণ বলটা স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে আমরা তোমার হচ্ছে কনসিডার করছি। এখানে যদি তুমি গতি ঘর্ষণের ক্ষেত্রে করতা, তাহলে এই এফ কে ইকুয়াল টু মিউ কে ইন্টু আর, দুইটা একই সূত্র, শুধু এস আর কে এর পার্থক্য। তার মানে তোমার যখন ঘর্ষণ বল বলবে, তাহলে ঘর্ষণ বল এফ ইকুয়াল টু এই যে এখানে তোমার যে কোনো একটা হচ্ছে, যদি স্থিতি বলে এস আর গতি বললে কাইনেটিক কে, আর এখানে মিউ এর জায়গায় এস আর কে, এটাই চেঞ্জ হবে। তাহলে এখানে কোনটার পরিচয় কি? এফ তো ঘর্ষণ বল, এফ ঘর্ষণ বল, তারপরে হচ্ছে আর, আর হচ্ছে প্রতিক্রিয়া বল, আর প্রতিক্রিয়া বল, আর মিউ এস, মিউ এস বা মিউ কে থাকতে পারে, এটা হচ্ছে স্থিতি, এখানে যেহেতু আমি এস লিখছি তার জন্য স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সেটাই লিখে দিচ্ছি, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। গেল, শেষ, এটাও শেষ। এখানে যদি তোমার হচ্ছে মিউ কে হয় তাহলে গতি ঘর্ষণ গুণাঙ্ক। পরের সূত্র আমাদের হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক। তো এই ঘর্ষণ গুণাঙ্ক সূত্র কি হবে? ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইকুয়াল টু ট্যান থেটা, এটা হচ্ছে এফ দিলাম, মিউ এস দিলাম, মানে স্থিতি ঘর্ষণের জন্য আমি বলতেছি, গতি ঘর্ষণ হলে একই জিনিস হবে। তাহলে মিউ এই যে ঘর্ষণ গুণাঙ্ক, তার মানে এটা যদি একটা সারফেস হয়, এই সারফেসের উপর যদি আমরা একটা কিছু রাখি, এইটা যে ঘর্ষণ কত, মানে হচ্ছে ঘর্ষণের যে একটা গুণাঙ্ক, মানে কেমন তোমার ঘর্ষণ বল অনুভব করতেছে, এই যে গুণাঙ্কটা, এই গুণাঙ্কটা কি হবে? ট্যান থেটা এফ। তাহলে ট্যান থেটা এফ, থেটা এফটা কি? থেটা এফটা হইলো তোমার ঘর্ষণ কোণ, থেটা এফ কি? ঘর্ষণ কোণ, এটা তোমার কোশ্চেনে বলা থাকবে, ঘর্ষণ কোণ। তাইলে আমরা পরের পেজে যাই। তাইলে ভাই আমরা ওই পাশে হচ্ছে গতি ঘর্ষণ, শুধু ঘর্ষণ গুণাঙ্ক লিখছি, ওইটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে এই পাশে আমরা সেম জিনিস, গতি ও ঘর্ষণ গুণাঙ্ক, গতি ও ঘর্ষণ গুণাঙ্ক একই জিনিস। তোমার হচ্ছে আগে হচ্ছে মিউ এস ছিল না, এবার হচ্ছে মিউ কে হয়ে যাবে, মিউ কে, মিউ কে ইকুয়াল টু এফ কে ডিভাইডেড বাই আর। তুমি বলতে পারো ভাই গত সূত্র তো আমরা দেখলাম ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউ এস ইকুয়াল টু ট্যান থেটা এফ, তাই না? তাহলে এখন গতি ও ঘর্ষণ গুণাঙ্কর ক্ষেত্রে এটা কেন আসলো? আমরা কিন্তু এই যে একটা সূত্র কিছুক্ষণ আগেই দেখলাম, এফ এস ইকুয়াল টু মিউ এস আর, এই সূত্র দেখলাম না? অথবা এটাকে এফ কে ইকুয়াল টু মিউ কে আর, এটা লেখা যায় না
এই যে এই সূত্র থেকে এই যে মিউ কেটাকে রেখে এফ কে ডিভাইডেড বাই আর এখানে করছে, মানে যত ধরনের সূত্র হইতে পারে সবগুলোই তোমাদেরকে দেখাচ্ছি, তার জন্য এক একটা এক একভাবে একটু লেখা হচ্ছে। তাইলে এই সূত্র গেল। তারপরে আমরা পরের সূত্রে যাই। পরের সূত্র আমাদের কি আছে? পরের সূত্র আছে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তাইলে চক্রগতির ব্যাসার্ধ লিখি। আচ্ছা, এভাবে হয়তো তোমাদের একটু বেশি সময় লাগতেছে, তাইলে আমি সবগুলো সূত্রর আগে হেডিংটা দিয়ে নিই। তাহলে চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে তোমার আই ইকুয়াল টু এম কে স্কোয়ার। এখানে এই কেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তাইলে আমরা কে কে এক পাশে যদি রাখি তাহলে আই বাই এম আর তারপরে রুট হয়ে যায়, কে ইকুয়াল টু রুট আই বাই এম। এটা হচ্ছে এই কে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তারপর আসি গতিশক্তি। গতিশক্তির সূত্র আমরা ই ইকুয়াল টু, আমরা কি জানি, ই ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার। আমরা নর্মাল ক্ষেত্রে গতিশক্তির সূত্র পড়েছিলাম ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ওইটার সাথে অনেকটা মিল আছে না, ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার। আমি এটা এভাবে মনে রাখতাম, গতিশক্তি হাফ আমি ওমেগা স্কোয়ার। তারপরে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগকে লেখা হয় তোমার এল দ্বারা। এল ইকুয়াল টু, আমরা জানি কৌণিক ভরবেগ আর ক্রস পি। তোমার যদি দুইটা ভেক্টর, এই যে ব্যাসার্ধ ভেক্টর এবং এটা হচ্ছে নর্মাল ভরবেগ, এটা কি ভরবেগ, পি দিয়ে বোঝানো হচ্ছে ভরবেগ। তোমার যদি ব্যাসার্ধ ভেক্টর এবং ভরবেগটা এই যে এরকম ভেক্টর ফরম্যাটে দেওয়া থাকে, সরাসরি তুমি ক্রস গুণ করে ফেললেই তোমার এই রেজাল্টটা পেয়ে যাবে, এইটাই তোমার কৌণিক ভরবেগ। আর যদি তোমার মান দরকার হয়, মান দরকার হইলে দেখো এখানে আর ক্রস পি পি করছে না, আর ভেক্টরে আমরা পড়ছি দুইটা যদি ক্রস আকারে থাকে তাহলে এই দুইটা আর পি মধ্যবর্তী কোণ সাইন থেটা হয় না, এটার মান, সেটা লিখতে পারো। অথবা এই চ্যাপ্টারে তোমার এই ফর্মুলাটা সবচেয়ে বেশি যেভাবে লাগবে ওইটা হচ্ছে এল ইকুয়াল টু আমি ওমেগা। আমি এটা এভাবে মনে রাখতাম, এল ইকুয়াল টু আই ওমেগা। আই মানে হচ্ছে জড়তার ভ্রামক আর ওমেগা হচ্ছে তোমার কৌণিক বেগ, তাই না? তা আমি এটা এভাবে মনে রাখতাম যে কৌণিক ভরবেগ মানে আমি ওমেগা, আর এর একক হবে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে এটাকে একটু বক্স করে দিই, যে আমার মূলত মনে রাখতে হবে হচ্ছে এইটা। ঠিক আছে, তাইলে এখন আসি টর্ক। টর্কের সূত্র কি? টর্ক মানে হচ্ছে টাউ। টাউ দিয়ে আমরা টর্ককে বোঝাই। টর্ক একটা ভেক্টর রাশি, তাই না? টাউ। তাই টর্ক একটা যদি ভেক্টর রাশি, টর্কের সমীকরণ হবে, সরি, সূত্র হবে আর ক্রস এফ, মানে এটাও ক্রস গুণ। আর ক্রস এফ হলে সেম ভাবে মান কিভাবে বের করব, আর এফ সাইন থেটা, আর এফ সাইন থেটা, আর এফ সাইন থেটা, এটা হচ্ছে টর্কের মান পাইলাম। কিন্তু আমার এই চ্যাপ্টারে হচ্ছে এই যে এইটা যেভাবে মনে রাখলাম ওই রকম মনে রাখতে হবে। এরকম মনে রাখার জন্য আমাদের এই চ্যাপ্টারে যেই সূত্রটা ব্যবহার বেশি হবে, টাউ ইকুয়াল টু আই আলফা। আমি এটা মনে রাখতাম, টাউ ইকুয়াল টু আমি আলফা। আমি হচ্ছে তোমার জড়তার ভ্রামক আর আলফা হচ্ছে তোমার ত্বরণ, কৌণিক ত্বরণ, তাই না? তাইলে এটাও আমরা একটু বক্স করে দেওয়ার চেষ্টা করি। তাইলে এটা একটা বক্স, এটাও বক্স করে দিলাম। তাহলে আমরা পরের পেজে যাই। দেখো এখানে যে আলফা লিখছি, আলফা ইকুয়াল টু কি হবে, আলফা ইকুয়াল টু সূত্র ছিল হচ্ছে তোমার, আলফা মানে হচ্ছে কৌণিক ত্বরণ, আলফা ইকুয়াল টু, আমরা নর্মাল ত্বরণ এ ইকুয়াল টু কি জানি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি না? এইটাও সেম ভাবেই হবে। দেখো এ ইকুয়াল টু তোমার ভি, ভি মানে শেষ বেগ না, তার মানে এটা এবার কৌণিক বেগ নিব ওমেগা। এখানে শুধু রৈখিক বেগ নিয়েছিলাম, এখানে কৌণিক বেগ ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই টি। তাইলে যেটা পাইলাম সেটাই হচ্ছে আলফা। তাইলে আমরা হচ্ছে আলফার পরিচয় পাইলাম। তাহলে এবার আমরা দেখব বিভিন্ন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কেমন হয়, সেই সূত্রগুলো দেখব। তাহলে এটা একটু মুছে ফেলি, আমি আগে পাশের চিত্রগুলো আগেই থেকেই আঁকিয়ে রাখি যাতে তোমাদের সময়টা বাঁচে। তাহলে আমরা এখন দেখব যে বিভিন্ন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কেমন হয়। তো এটা হচ্ছে প্রথমেই আছে এইটা আমাদের। তাইলে এখান থেকে আমরা শুরু করি। দেখো প্রথমেই আমাদের দেওয়া আছে যে একটা দণ্ড, এই দণ্ডটার ধরলাম ভর হচ্ছে বড় হাতের এম, আর এই দণ্ডটার যে দৈর্ঘ্য
তোমার এই দৈর্ঘ্যটা ধরলাম ছোট হাতের এল, এই যে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত দৈর্ঘ্য ছোট হাতের এল, তাইলে এর জড়তার ভ্রামক হবে আই ইকুয়াল টু 1/12 এম এল স্কোয়ার। আর যদি এই তোমার ঘূর্ণন অক্ষ মানে এই যে যে অক্ষের সাপেক্ষে ঘুরবে এইখানে যদি না থেকে আমি এটা এইভাবে ঘুরতো, মানে এই দণ্ডর সাপেক্ষে এইভাবে ঘুরতো, কিন্তু এই অক্ষের সাপেক্ষে না ঘুরে যদি এই দণ্ডের এক প্রান্তে অক্ষটা হয় মানে এই প্রান্ত বরাবর ঘুরে, তাহলে কি হবে জড়তার ভ্রামক? তাহলে জড়তার ভ্রামক আই ইকুয়াল টু হবে তোমার এটার সেম ভর এম, তাহলে এম এল স্কোয়ার আর সামনে থাকবে 1/3। তাইলে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই এই দুইটার মধ্যে তো কনফিউশন লাগতে পারে যে 1/12 কখন আর 1/3 কখন। দেখো 1/12 এটা ছোট সংখ্যা না, আর 1/3 এটা বড় সংখ্যা না। তুমি তোমার হাতের কলমটা নাও, কলমটা নিয়ে মধ্যের দিকে বা কলমের থেকে আরো বড় লম্বা, যত লম্বা হবে তত বোঝার সুবিধা হবে, তুমি একটা কিছু নিয়ে মধ্য বরাবর ধরে ঘোরানোর চেষ্টা করো। দেখো লম্বা জিনিস মধ্য বরাবর এই প্রথম চিত্রের মতো করে ধরে এই প্রথম অক্ষের বরাবর ঘোরানোর চেষ্টা করলে দেখবা সহজে ঘুরাইতে পারতেছো বা সহজে তুলতে পারতেছো। কিন্তু তুমি সেকেন্ড চিত্রের মতো যদি সাইডে যে ধরতে চাও, তুমি ধরো একটা বড় লম্বা রড নিলা, রড কি তুমি আসলে মধ্যে ধরে তোলো না, তুমি কি সাইডে ধরে তোলো? সাইডে ধরে তুললে কিন্তু সম্পূর্ণটা তুলতে পারবে না, অনেক বেশি শক্তি লাগবে। তার মানে বুঝবা যে সাইডে ধরে তুলতে হলে অনেক বেশি শক্তি লাগে, তাহলে এইটার জন্য সামনে থাকবে 1/3, আর যেটা এই যে মধ্যে ধরলে কম শক্তি লাগবে তার জন্য 1/12। তাহলে এইভাবে প্রথমটা হয়ে গেল। প্রথমটা যদি প্রথমে এই দুইটা মনে রাখতে পারো, তারপরে আসি আমরা হচ্ছে এই চিত্রে। এরকম যদি এরকম তোমার ধরো একটা বইয়ের পেজ বললো বা কাঠের তক্তা যে কোনো কিছু বললো, সেটার মাঝ বরাবর তোমার হচ্ছে একদম মাঝ বরাবর একটা দণ্ড লাগানো হয়েছে বা অক্ষ লাগানো হয়েছে, ওই অক্ষের চারপাশে মানে এইখান দিয়ে এভাবে এটা ঘুরতেছে, এইভাবে যদি এই অক্ষের চারপাশে ঘুরে, তাইলে এটার জড়তার ভ্রামক কত হবে? তো আমি ধরলাম এই যে এই দৈর্ঘ্যটা ছোট হাতের এল, আর এই যে প্রস্থ এটা একটা সামান্তরিক না, তাহলে প্রস্থটাকে যদি আমি বি ধরি, আচ্ছা দৈর্ঘ্যটাকে আমি এ ধরলাম আর এই প্রস্থটাকে বি ধরলাম, বি ধরলে এইটার জড়তার ভ্রামক হবে আই ইকুয়াল টু 1/12 এম ইন্টু এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তুমি মনে রাখবা জড়তার ভ্রামকের আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, এটা হচ্ছে একদম সিম্পল ফর্মুলা, এগুলো থেকে এখানে আসছে। তো এইটারই কত ভাগ হয় এর জন্য সামনে একটা জিনিস আসে এখানে একটা, তার মানে এম আর আর এর সাথে যেটা আছে সেটার সাথে স্কোয়ার, তার মানে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি এল স্কোয়ার প্লাস বি এখানে এ যেহেতু দিছি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে দিই। তাইলে তোমার এইরকম যদি কখনো হচ্ছে চিত্র থাকে তাহলে সেটার জড়তার ভ্রামক আমরা বের করতে পারবো। দেখবো আমরা অনেক সময় খাতা হাতের উপর ঘুরাই না মধ্যে দিক লাগায়, তখন এই যে এই চিত্রটা হচ্ছে সেই সিম্পল। এখন তোমার কাছে ধরো 5 টাকার কয়েন বা চাকতি আছে, এই কয়েনটার মধ্যে দিয়ে তুমি ফুটা করে এরকম একটা অক্ষ লাগাইলা, এই অক্ষের চারপাশে তুমি হচ্ছে কয়েনটা ঘুরাচ্ছ, ওই যে আগে তোমার পটেটোর সাথে একটা ওই যে স্পিনার বা ঘূর্ণন জিনিস দিত না, অনেকটা ওই রকম। তো এরকম করে চাকতিটা যদি লাগাও, তখন তার জড়তার ভ্রামক কি হবে? তখন তার জড়তার ভ্রামক আই ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার, এইটা হবে হাফ এম আর স্কোয়ার হবে। তারপরে দেখো নিচে যেটা আছে এইটা হচ্ছে তোমার ওই চাকতিটাই, কিন্তু আগে কি দেখো আমি চাকতিটা ফুটা করে লাগাই দিছিলাম, মানে এই যে এটা যদি একটা 5 টাকার কয়েন হয়, কয়েনের উপর থেকে ঢুকে এই ফুটা করে বের করে ফেলছিলাম, কিন্তু এখন এই 5 টাকার কয়েনটা ফুটা করবো না, 5 টাকার কয়েনটার এই যে লম্ব বরাবর মানে কয়েনটার উপর যদি ধরে একটা কলম রাখলাম মধ্য বরাবর, তাইলে যেরকম অক্ষ হলো ওইভাবে, মানে আমরা ওই যে মেঝেতে অনেক সময় এরকম করে কয়েন রেখে এখানে একটা আঙ্গুল দিয়ে আর এইখানে একটা আঙ্গুল দিয়ে টোকা দিয়ে কয়েনটা ঘুরতে থাকে না, জিনিসটা হচ্ছে এইরকম জিনিস করতে চাচ্ছি। তাহলে ওই রকম যদি হয় তাহলে এটাকে মনে রাখার জন্য আমরা বলি FLIP, ফ্লিপ এ কয়েন, ফ্লিপ এ কয়েন। এরকম থাকলে তোমার জড়তার ভ্রামক হবে আই ইকুয়াল টু 1/4 এম আর স্কোয়ার। তাহলে এইটা তো মনে রাখবা, প্রথমটা তো মনে থাকবে, সেকেন্ডটা মনে রাখবা যে চাকতি হইলে হাফ এম আর স্কোয়ার। আর যদি কয়েন ফ্লিপ করো, আমি এভাবে মনে রাখতাম কয়েন ফ্লিপ করলে কয়েনটা তো এপিট ওপিট হবে তাই না, একটা কয়েনের এপিট ওপিট, আর প্রতি পাশে সম্পূর্ণ চিত্র, তাহলে অর্ধেক করে চিত্র করা যায়, তার মানে কয়েন তোমার হচ্ছে পুরা 4 বার ঘুরবে না, এটা এভাবে বলা যায় না। তাই ওইভাবে মনে রাখতে পার, আমি ওইভাবে মনে রাখতাম যে কয়েন যেহেতু ফ্লিপ হচ্ছে তাহলে 4টা ফ্লিপ দিবে, যার কারণে 1/4 এম আর স্কোয়ার। তাহলে ফ্লিপে কয়েন এটাও বুঝলাম। তারপরে এখন ধরো তোমার ওই কয়েনটাকেই এবার হচ্ছে এই যে হাত পাখার মতো বাঁধা আছে, এই কয়েনটার এখানে বাঁধছিলাম এর আগের চিত্রে, তো এখন এইখানে না বেঁধে কয়েনটার তোমার সাইডে বাঁধলাম, মানে হাত পাখার মতো বানাইলাম। হাত পাখার মতো বানাইলে তাহলে এই কয়েনটার
জড়তার ভ্রামক কি হবে, এই হাত পাখার মতো রাখলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে, এই অক্ষের সাপেক্ষে তোমার জড়তার ভ্রামক হবে I ইকুয়াল টু 3/2 m r স্কোয়ার, 3/2 mr স্কোয়ার। তাহলে এটা হচ্ছে মনে রাখবা যে যদি হাত পাখার মতো হয়, তাহলে হাত পাখা দেখো, হাত পাখায় কি হয়, তোমার উপরে অংশ কম অংশ থাকে আর নিচে বেশি অংশ থাকে না। তাইলে আমরা হাত পাখা এইভাবে আমি মনে রাখতাম যে হাত পাখা উপরে কম নিচে বেশি অংশ ডান্ডি থাকে। তাইলে তোমার সূত্রে ঠিক তার উল্টা হবে, মানে উপরে বেশি নিচে কম, 3/2 mr স্কোয়ার। আর তারপরে আসে তোমার এটা হচ্ছে গোলক। এইটা হচ্ছে কেমন গোলক, এটা তোমার ফাঁপা গোল, ফাঁপা, ফাঁপা যেটা হবে না, ফাঁপা গোলক। ফাঁপা গোলক হইলে তার জড়তার ভ্রামক হবে I ইকুয়াল টু তোমার 2/3 mr স্কোয়ার। আর এইটা হচ্ছে নিরেট গোলক, নিরেট গোলক। নিরেট গোলক হইলে তার তোমার জড়তার ভ্রামক হবে I ইকুয়াল টু 2/5 mr স্কোয়ার। তো এইটা তো মনে রাখতে পারবা, সহজেই মনে রাখতে পারবা, কিন্তু এই দুইটার মধ্যে আবার কনফিউশন লিখতে পারে না, ফাঁপা ক্ষেত্রে কোনটা আর নিরেটের ক্ষেত্রে কোনটা। তুমি মনে রাখবা দুইটাই তো উপরে সেম, দেখো 2 2, নিচে দেখো ফাঁপা মানে হালকা না, ফাঁপা নিচে তার জন্য কম হয়েছে 3 হবে। নিরেট, নিরেট মানে ভর্তি ভারী হবে না, তার জন্য নিচে 5 হয়েছে। এইভাবে মনে রাখতাম আমি, এইভাবে এই তিনটা একসাথে মনে রাখতাম এইভাবে যে পাখার মতো হইলে 3/2, আর যদি ফাঁপা হয়, ফাঁপা গোলক হলে ঠিক এই জিনিসটাই উল্টে যাবে, উল্টে গেলে 2/3 হবে। আর নিরেট হইলে যেহেতু ভারী, তাইলে এই উপরে হচ্ছে 2 থাকবে আর নিচে হচ্ছে এই উপর আর নিচের যোগফল 2 যোগ 3 5। তাহলে এই দুইটা এই তিনটাও চলে গেল। তাহলে পরের পেজে দেখি আমরা কি আছে। পরে প্রথমে আছে একটা সিলিন্ডার। তুমি দেখো একটা সিলিন্ডার কিভাবে তৈরি হয়, ধরো এই যে প্রথমে একটু আগে আমরা একটা চাকতির এই যে এভাবে চাকতি ঘুরাইলে কিভাবে হয় সেটা জানছি না। তো দেখো একটা চাকতি, দুইটা চাকতি, আমি ধরো এখানে আর একটা চাকতি রাখলাম, এখানে আর একটা চাকতি রাখলাম, এখানে আর একটা, মানে এক কথায় আমি যদি 20টা 5 টাকার কয়েন রাখি, এটা একটা সিলিন্ডার আকৃতির রূপ নিবে না। তার মানে কি, তোমার চাকতির জড়তার ভ্রামক যেমন হবে তোমার হচ্ছে এই সিলিন্ডারের জড়তার ভ্রামক একই রকম হবে না, কারণ অনেকগুলো চাকতি জোড়া লাগাইলেই তো সিলিন্ডার হয়। তাইলে সিলিন্ডারের ক্ষেত্রেও জড়তার ভ্রামক I ইকুয়াল টু 1/2 mr স্কোয়ার। এই দেখো চাকতি ছিল, চাকতির ক্ষেত্রে কি হইতো, এই চাকতির ভরটা এখানে বসাইতে হইতো আর এই যে এই ব্যাসার্ধটা বসাইতে হইতো। কিন্তু এই সিলিন্ডারের ক্ষেত্রে তোমার কি করতে হবে, এই সিলিন্ডারের টোটাল ভরটা বসাইতে হবে, মানে 20টা কয়েন রাখলে কত ভর হয়, আর এই সিলিন্ডারের আর ব্যাসার্ধটা বসাইতে হবে। তাইলে গেল, এটাও গেল। তারপরে আছে দেখো একটা রিং। এইটা কিন্তু ভিতরে কিন্তু ভর্তি না, এটা ফাঁকা। এটা একটা রিং, ওই যে ধরো আঙুলে পড়ে না ওইরকম রিং, এই রিং। আর এটা হচ্ছে এই রিং এর ব্যাসার্ধ। তো এরকম যদি রিং বলে, রিং বললে তাইলে এরকম যদি রিং বা আংটির মতো হয়, তাইলে তার তোমার জড়তার ভ্রামক I ইকুয়াল টু mr স্কোয়ার। তার মানে এই রিং এর ব্যাসার্ধ আর এই রিংটার ভর এইটা হবে। তাইলে এই যে প্রথম 10টা বললাম, এই 10টা বললেই তোমার কোশ্চেনে সবগুলো মোটামুটি পারবা। বাই এনি চান্স কোশ্চেন যদি কঠিন করে, এই চিত্রের মধ্যেই যে কোনো একটা দিবে, দিয়ে এই দেখো এটা যেমন হচ্ছে, এটা হচ্ছে চাকতিটা বোঝানোর জন্য এটা দিছিলাম, আসলে চাকতি কিন্তু রিং হয়ে গেছে, কিন্তু ধরো এই যে মধ্যে পূরণ করে দিলাম চাকতি। তোমার যদি কখনো বলে যে এইরকম একটা চাকতি হইলো, এই চাকতির মধ্য, আমি তো জানি মধ্য অক্ষ বরাবর বের করতে পারি, তোমার এই চাকতির এই মধ্য অক্ষ বরাবর না বের করতে বলে বলছে এই অক্ষ ওর সাপেক্ষে জড়তার ভ্রামক বের করো। তখন তো তুমি একটু প্যারায় পড়ে যাবে, তাই না? যদি তোমার এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বলে, তাহলে এই দূরত্বটা দিয়ে দিবে, এই দূরত্বটা হচ্ছে এইচ। এই দূরত্বটা এইচ হইলে তোমার এইটার জড়তার ভ্রামক হবে I ইকুয়াল টু, এইটার তোমার হচ্ছে ইয়া বের করতে পারো না, সরি এটা চাকতি ছিল, আসলে চাকতি, চাকতি দিয়ে আমি বুঝাই। তাহলে এটা যদি চাকতি থাকে, তাহলে চাকতির জড়তার ভ্রামক বের করতে পারো না, চাকতির জড়তার ভ্রামক I ইকুয়াল টু mr স্কোয়ার। তাহলে এই চাকতির নিজস্ব জড়তার ভ্রামক প্লাস এই অক্ষের সাপেক্ষে এইটা যেভাবে ঘুরতেছে, তার মানে IG, তার মানে এই অক্ষের সাপেক্ষে এইটুক, তার মানে হচ্ছে mr স্কোয়ার যদি বলো, m এর ভর আর এইটুকের যে ব্যাসার্ধ সেইটা এখানে বসে যাবে। তাইলে এইটা হচ্ছে সেই সূত্র। তাহলে সবগুলাই হয়ে গেল আমাদের। আচ্ছা আমরা হচ্ছে এই গোলকের সবকিছুর ব্যাসার্ধগুলো দেখাই নাই। এইটা হচ্ছে ব্যাসার্ধ, এইটাই সেই ব্যাসার্ধ একটু বের হয়ে গেল, এইটা হচ্ছে সেই ব্যাসার্ধ,
এইটা হচ্ছে সেই ব্যাসার্ধ, এইটা হচ্ছে ব্যাসার্ধ, এগুলো তো আর ব্যাসার্ধ দেখানোর দরকার নেই। তাইলে জড়তার ভ্রামক শেষ। তাইলে আমরা পরের টপিকে যাই, যে পরে কি সূত্র আছে। তাহলে শুরু করি। প্রথমে আছে কেন্দ্রমুখী ত্বরণ। তার মানে একটা বস্তু যে এইভাবে ঘুরতে থাকে, কোনো এই বৃত্তাকার পথে ঘুরতে থাকে, সে কেন্দ্রের দিকে একটা ত্বরণ অনুভব করে না, সেই কেন্দ্রের দিকে যে ত্বরণটা অনুভব করে সেই ত্বরণটা কিভাবে নির্ণয় করব। সেই ত্বরণটা নির্ণয় করার জন্য বলা হয় এসি, মানে এই সেন্ট্রা কেন্দ্রের দিকে যে সেন্ট্রাল অ্যাক্সেলারেশন, তার জন্য এসি দিয়ে লেখা হয়। এসি ইকুয়াল টু, এটাকে লেখা হয় v স্কোয়ার/r। এখন আমরা কৌণিক বেগের ক্ষেত্রে জানি ভি ইকুয়াল টু ওমেগা আর, না ওমেগা আর। ভি ইকুয়াল টু ওমেগা আর হলে এটাকে স্কোয়ার করলে নিচে আর দিয়ে ভাগ করলে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই আর, তাহলে আর আর কাটা যায়, তাহলে ওমেগা স্কোয়ার আর। তাহলে এসি মানে হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর, এটা হয়। তারপরে এখন আমাদের বলছে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল বললে সেন্ট্রিফিউগাল ফোর্স, তার মানে এই যে কেন্দ্র দিকে যে ত্বরণ অনুভব করতেছে, কেন্দ্রের দিকে যদি ত্বরণ অনুভব করে, আর ত্বরণ থাকলে বল থাকবে আমরা জানি। তাইলে আমরা কেন্দ্রমুখী ত্বরণ থাকলে এখন কেন্দ্রমুখী বল এফ সি ইকুয়াল টু কি হবে, এম, আচ্ছা এম ভি স্কোয়ার বাই আর, এটা তো সূত্র মুখস্থ হয়ে গেল। আমি এইভাবে বুঝি, আমরা কি জানি, বল এফ ইকুয়াল টু এম এ, না এম এ, এ হচ্ছে এসি যেটা হবে এইটা, তাইলে এম ইন্টু এসি ভি স্কোয়ার বাই আর। তাই আমরা এইটাই মনে রাখি বেশিরভাগ সময়, এফ সি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, এই সূত্রটাই মনে রাখি। এটাকেও আবার ভির জায়গায় ওমেগা আর যদি আগের মতোই বসাইলে তোমার কি আসে, ওমেগা স্কোয়ার আর চলে আসে না, তাইলে এইটা এম ওমেগা স্কোয়ার আর, মানে এই যে ত্বরণ পাইলে এটার সাথে শুধু ভর গুণ করলেই কেন্দ্রমুখী বল পেয়ে যাবা। এখন ব্যাংকিং এর ক্ষেত্রে তোমার রাস্তায়, কোনো রাস্তায় গাড়ি চললে সর্বোচ্চ কত বেগে চলতে পারবে, এরকম যে ম্যাথগুলো আসে, ওইখানে আমরা ব্যাংকিং এর ক্ষেত্রে পড়ছি ট্যান থেটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, তাই না। তার মানে কত বেগে এই যে গাড়ি চলতে পারবে, তুমি যদি ব্যাংকিং কোণ জানো, কত বেগে চলতে পারবে এটা জানতে পারবে, অথবা রাস্তার ব্যাসার্ধ জানলে, বেগ জানলে, কত কোণে ব্যাংকিং করা হয়েছে রাস্তার, ওইটাও জানতে পারবা। এখন এটা তো গাড়ির ক্ষেত্রে, মানে গাড়ি কত বেগে আসতেছে তখন ব্যাংকিং কোণ কেমন হবে এইটা। এখন যদি বলে রাস্তার ক্ষেত্রে ব্যাংকিং কোণ কত, রাস্তার ক্ষেত্রে ব্যাংকিং কোণ বললে, আচ্ছা ধরো আমি একটা রাস্তার এই প্রস্থচ্ছেদ আঁকাইলাম। তার মানে দেখো এই রাস্তাটা এক পাশে উঁচা করা হয়েছে, এক পাশে নিচা, মানে হচ্ছে ত্রিভুজের মতো দেখা হইলেও এটা আসলে রাস্তার ওই যে বাঁকের ওইখান থেকে আমি একটু অংশ কেটে নিয়ে আসছি, ওইটা দেখাচ্ছি। তাইলে এইটা ব্যাংকিং উচ্চতা না, ডি, ডি হচ্ছে ব্যাংকিং উচ্চতা, উচ্চতা। আর এইটা কি রাস্তার প্রস্থ না, এটাই তো এই যে রাস্তা, আমি ওই যে কেটে নিয়ে আসছি এক পাশে উঁচা, তাহলে রাস্তার প্রস্থ, রাস্তার প্রস্থ এটা হচ্ছে এক্স। আর এইটা হচ্ছে থেটা। দেখো তুমি অতিভুজ জানো, লম্ব জানো, তাইলে তোমার হচ্ছে এই থেটা জানতে পারবা না। থেটা ইকুয়াল টু কি হবে বলো তো, সাইন থেটা ইকুয়াল টু ডি বাই এক্স, লম্ব ভাগ অতিভুজ, সাগরে লবণ লম্ব ভাগ অতিভুজ, তাই না। এইটাই হবে রাস্তার ক্ষেত্রে ব্যাংকিং। তার মানে তোমার যদি কখনো এইভাবে কোশ্চেন বলে যে তোমার হচ্ছে কি বলবো এটাকে, গাড়ি সর্বোচ্চ কত বেগে মোড় নিতে পারবে, তার মানে তোমার ভির মান জানতে হবে। রাস্তার আর এর মান দেওয়া আছে, মানে রাস্তায় এত ব্যাসার্ধের বৃত্তাকার পথে যাচ্ছে, আর দেওয়া আছে, ভি বের করতে হবে, থেটার মানও জানো না, কিন্তু তোমার রাস্তা কতটুক এক পাশ থেকে আর এক পাশ উঁচা ওইটা দেওয়া আছে। তাইলে তুমি প্রথমে এই যে এই সূত্র দিয়ে তুমি থেটার মান বের করবা, তারপরে ওই থেটাটা এখানে বসাবা, বসায় এই যে ভি এর মানটা ক্যালকুলেশন করবা এইভাবে, তাহলে এটাও হয়ে গেল। তো এখন এটা থেকে আরেকটা জিনিস আসে, সবসময় হর হামেশাই আসতে দেখছি, দেখি পরের পেজে যাই আমরা। যে ঘর্ষণ যুক্ত রাস্তায় বাঁক নেওয়া শর্ত, তার মানে এই যে এরকম একটা রাস্তা আছে না, এটা তো ঘর্ষণ, তাহলে এইখানে বাঁক নেওয়ার শর্ত কি হবে। তে বাঁক নেওয়ার শর্তটা হচ্ছে এই তোমার গাড়িটার বেগ অবশ্যই তোমার ছোট অথবা সমান হতে হবে রুট মিউ, মিউ আর জি এর। এটা কোথায় থেকে আসলো ভাই, ওই যে ট্যান থেটা ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি, এখান থেকে তুমি হচ্ছে ভি কে এক পাশে রাখো, ভি কে এক পাশে রাখলে ওই পাশে ট্যান থেটা ইন্টু আর জি আসে না, রুট ট্যান থেটা ইন্টু আর জি। আর আমরা একদম প্রথমে প্রথমে পড়েছিলাম, এই দেখো কই গেল, ট্যান থেটা ইকুয়াল টু মিউ, ট্যান থেটা ইকুয়াল টু মিউ, তাই না। ট্যান থেটা ইকুয়াল টু যদি মিউ হয়, তাহলে আমরা এখানে যে ট্যান থেটার জায়গায় মিউ লিখতে পারি, রুট মিউ আর জি, এই যে এইটাই হচ্ছে সেই
মনে করো সর্বোচ্চ বেগ। এর বেশি বেগে গেলে গাড়িটা কি হবে, উল্টে যাবে বা লাইনচ্যুত হয়ে যাবে। তাহলে তোমার ট্যান থিটার মান জানলে ট্যান থিটাতে বসাই দিবা। আর যদি মিউ এর মান সরাসরি দেওয়া থাকে তাহলে মিউ এর মান সরাসরি বসাই দিবা। এখানে যে সবসময় মিউ এর মানই দেওয়া থাকবে এমন না, ট্যান থিটাও থাকতে পারে। এখন নিরাপদে তাইলে সর্বোচ্চ বেগ কত, সর্বোচ্চ বেগ এর সমান না, তাইলে এইটাই নিরাপদে রাস্তাটা অতিক্রম করা সর্বোচ্চ বেগ না, ইকুয়াল টু মিউ আর জি। এটা হচ্ছে ঘর্ষণজনিত বাঁক নেওয়ার শর্ত। বাঁক নেওয়ার শর্ত হচ্ছে এর থেকে কম বেগ হইলেও বাঁক নিতে পারবে অথবা এর সমান বেগ হইলেও বাঁক নিতে পারবে, কিন্তু নিরাপদে বাঁক নেওয়ার জন্য সর্বোচ্চ বেগ কিন্তু এর বাইরে হবে না। এখানেও শর্ত থেকেও বুঝতে পারছি, এর বাইরে হইলেও গাড়িটা উল্টে যাবে। তাহলে পরের পেজে যাই আমরা। এই দেখো একটা জিনিস বলছি, বলছে একটা নল থেকে ভি বেগে পানি বের হয়ে দেওয়ালে আঘাত করলে দেওয়ালে যদি এফ বল প্রযুক্ত হয় তাহলে এফ এর মান কত হবে। দেখো তুমি ধরো এখানে একটা হচ্ছে নলকূপ আছে, ওইখান থেকে একটা পাইপ আছে, পাইপ দিয়ে পানি উঠতেছে, আর এইখানে হচ্ছে একটা দেওয়াল আছে, পানিটা এখানে এসে ছুটে লাগতেছে। তাইলে এইখানে দেওয়াল যে বলটা অনুভব করবে এফ বল, এই বলটা হবে তোমার এই, এখানে যে পানি আসবে এমন না, পানির বদলে যদি মধু বা অন্য যে কোনো তরল আসে সেই তরলের ঘনত্ব, তাইলে রো ইন্টু এই যে যেই পাইপ দিয়ে বের হচ্ছে এই পাইপের ক্ষেত্রফল, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা রো এ, তারপরে এই পানিটা যে বেগে ধরলাম ভি বেগে বের হচ্ছে, যে বেগে বের হচ্ছে সেই বেগের স্কোয়ার রো এ ভি স্কোয়ার। এই যে বলটা হলো এই বলেই হচ্ছে দেওয়ালটা হচ্ছে এই বলেই আঘাত করবে। তাইলে গেল, এই সূত্রও গেল। পরের সূত্র কি বলছে, স্থিতিস্থাপক সংঘর্ষ হলে যদি দুইটা বস্তু বা যে কোনোটাই বস্তু থাকতে, সাধারণত এখানে দুইটার জন্যই সূত্র বের করেছি, দুইটা বস্তু, এটা হচ্ছে M1 আর M2, দুইটা বস্তু যদি সংঘর্ষ হয়, স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, সংঘর্ষের পর দুইটা বস্তুর তারা কি বেগ অর্জন করবে বা তাদের বেগ কি হবে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, তাহলে এই সূত্রটা তুমি আগে লিখবা V1 আর V2 ইকুয়াল টু দুইটা টান দিবা, U1 U2, U1 মানে প্লাসের আগে U1 তারপরে U2, এইখানে হচ্ছে U1 তারপরে এখানে U2, লেখার পরে সবগুলার নিচে করবা কি M1 প্লাস M2 দিয়ে দিবা, M1 প্লাস M2। তাইলে আমি সবগুলার নিচে দিয়ে দিই 1 2 3, তাহলে এখানে একটা দিয়ে দিলাম, এইখানে একটা দিয়ে দিলাম। আচ্ছা এটা একটু খারাপ হয়ে গেছে তাই না, আমরা এটা সরাই নি, এগুলা কেটে দিই, কেটে দিয়ে আবার নতুন করে নিই। সবগুলোর নিচে M1 প্লাস M2 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইবার কি করব, এইবার হচ্ছে তোমার হচ্ছে যেটা চাইছে, যেমন V1 চাইছে, V1 চাইলে প্রথম না এক মানে প্রথম, তাহলে প্রথমেই M1 মাইনাস M2 করে দিব। তারপরে দেখো V2 চাইছে, V2 চাইলে সেকেন্ডে মাইনাস করে দেবো, কিন্তু V2 তোমার হচ্ছে এখানে V1 চাইছিল M1 মাইনাস M2, তাহলে V2 মানে পরে হবে, কিন্তু M2 মাইনাস M1। আর যে দুইটা ফাঁকা থাকলো দেখো M1 M2 গেল, সেকেন্ডে 2 নম্বরে ফাঁকা আছে, 2 নম্বরে ফাঁকা থাকার কারণে 2M2, আর এটাতে প্রথমে ফাঁকা আছে তার জন্য 2M1। তাহলে সূত্র দুইটা পেয়ে গেল। এই যে সূত্র, এটা হচ্ছে মুখস্থ করা খুব প্যারা না, এমনিতেও বের করা যায়, কিন্তু তোমার যদি মনে হয় যে মুখস্থ করতে খুব কষ্ট হয় তাহলে এই যে এই শর্টকাট দিয়ে তুমি মুখস্থ করতে পারো। তারপরে পরের পেজে যাই, কৌণিক গতির ক্ষেত্রে গতির সূত্র। এখন দেখো আমরা হচ্ছে গতির সূত্র জানি, এই চ্যাপ্টারে কিছু কৌণিক গতি আছে, তোমার এটা তৃতীয় চ্যাপ্টারেও আছে। এই কৌণিক গতির ক্ষেত্রে আমাদের হচ্ছে এই সূত্রগুলো শিখতে হবে। তো দেখো সবসময় মনে রাখবা আমরা যে রৈখিক গতি পড়ছি ওইখানে এস যেটা এই কৌণিক গতির ক্ষেত্রে সেটা হয়ে যাবে থেটা, ওইখানে আমরা যেটা ভি পড়ছি কৌণিক গতির ক্ষেত্রে হয়ে যাবে ওমেগা, ওমেগা মানে হচ্ছে কৌণিক বেগ, এটা হচ্ছে রৈখিক বেগ। তারপরে এস হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে কৌণিক দূরত্ব। তারপরে এ হচ্ছে ত্বরণ, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। এইগুলো জানার পরে এখন দেখো আমরা প্রথমে এই সূত্র জানতাম এস ইকুয়াল টু ভিটি, ওইখানে লিখবো এস এর জায়গায় থেটা, তাহলে থেটা ইকুয়াল টু ওমেগা টি। তারপরে আমরা হচ্ছে জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ওই সূত্রের জায়গায় আমরা লিখবো ওমেগা এফ, মানে এই যে ভি মানে শেষ বেগ না, ওমেগা এফ মানে হচ্ছে শেষ কৌণিক বেগ, ইকুয়াল টু ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ এর জায়গায় হচ্ছে তোমার হচ্ছে যে ভি ইউ আই মানে ওমেগা আই প্লাস আলফা, ভি ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এই যে দেখছো একই সূত্র কিন্তু সবগুলো। তারপরে আমরা আরেকটা সূত্র করছিলাম না, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, তাহলে ইউ এর বদলে তো এই যে ডাব্লিউ আই, আর ভি এর বদলে তো ডাব্লিউ এফ মানে হচ্ছে ওমেগা এফ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তারপরে তোমার হচ্ছে আরেকটা সূত্র পড়ছিলাম
তোমার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ওইটাও ওমেগা আই টি ইউটি প্লাস হাফ, এ মানে আলফা, টি স্কোয়ার মানে টি স্কোয়ার রাখলাম। তারপরে আমরা পরের সূত্রে যাই, পরের সূত্রগুলো কি ছিল, তারপরে আরও সূত্র ছিল হচ্ছে আবার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এফ, এরকম একটা সূত্র ছিল না? তাহলে ওমেগা এফ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা আই স্কোয়ার প্লাস টু এ এফ না এ এস, এ এস এর বদলে আমাদের লিখতে হবে থেটা, তাহলে গেল শেষ। আর আমরা 9-10-এ কিছু ত্রিকোণমিতিতে সূত্র করেছিলাম হায়ার ম্যাথের, এস ইকুয়াল টু আর থেটা, ওই বৃত্তীয় গতি বের করার জন্য এগুলো লাগবে, এগুলো মনে রেখো। তারপরে হচ্ছে ভি ইকুয়াল টু আর ওমেগা, আর হচ্ছে এ ইকুয়াল টু আর আলফা, এইগুলোই করেছিলাম মোটামুটি। আর ভি ইকুয়াল টু কিন্তু আমরা আর একটা জিনিস জানি, ভি ইকুয়াল টু এই যে রৈখিক বেগ, বেগ যেহেতু ভেক্টর রাশি, এটা ইকুয়াল টু ওমেগা ক্রস আর, ভি ইকুয়াল টু ওমেগা আর, এটা কিন্তু আমরা সবাই জানি। গেল। আর আমাদের আর একটা লাস্ট জিনিস জানতে হবে ভাই, দেখো তোমার কৌণিক গতিশক্তি কখন কেমন হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা একটু বুঝো। দেখো আমরা জানতাম গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, তাই না? এটা কখন, ধরো একটা বস্তু আছে, এই বস্তুটা সোজা সামনের দিকে চলতেছে, এই বস্তুটা একটু ঘুরতেওছে না বা নড়তেওছে না, একদম ধরো যে এরকম একটা চারকোনা বস্তু আছে এরকমই যাচ্ছে, যদি এরকম হয় চারকোনা বস্তুটা এক এক সময় ঘুরে 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 যাচ্ছে, তাহলে কিন্তু এম ভি স্কোয়ার এই সূত্রটা হবে না। তাইলে এইটা হচ্ছে একটা একদম যদি সমানভাবে লিনিয়ারভাবে চলে যায়, তো ওইটাই বলছে কৌণিক গতিশক্তি বের করার জন্য, যখন তুমি ধরো একটা হচ্ছে মেঝের উপর একটা বল, বল না একটা বাক্স নিলাম, বল নিলে তো এই বাক্সটা যদি পিছলাইয়ে যায়, অথবা একটা বল নিলাম, এই বলটাও যদি পিছলাইয়ে যায়, তাহলে গতিশক্তি হবে ই ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, মানে ওই বস্তুর ভর আর তার যে বেগে পিছলায় পড়তেছে সেটার স্কোয়ার। আর যদি ঘোরে, তার মানে দেখো এই বলটা যখন সামনের দিকে যায়, বলটা একই সাথে সামনের দিকেও যায়, আবার ঘোরে না, ও কিন্তু পিছলায় না, এই ঘুরতে 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 সামনে যায়, তাই না? এরকম ঘুরতে ঘুরতে যদি সামনে যায়, তাহলে হবে এই যে কৌণিক গতিশক্তির সূত্র, এই যে আমি প্রথমেই যেটা লিখে দিছি, হাফ আই ওমেগা স্কোয়ার। আর যদি কখনো এমন হয় যে এরকম একটা ঢাল বেয়ে তোমার হয়েছে কি, এখান থেকে একটা বল ছেড়ে দিছো, বল বলো বা যে কোনো একটা বস্তুই বলো, এইখান থেকে যখন বলটা নিচে পড়বে, এই বস্তুটা একই সাথে তোমার এটা স্লিপও কাটবে, আবার এক দুই একটা গড়ানো দিবে, এরভাবে গোল 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 গড়াবে, আবার স্লিপও কাটবে, কিন্তু দুইটাই একই সাথে হবে। যখন গড়াবে প্লাস স্লিপ কাটবে, তখন তোমার হচ্ছে কি হবে, আমি সেকেন্ড একটু ভুল বলছি ভাই, যে বল, বলটা গড়ায় গড়ায় সামনে যাচ্ছে, ওইটা শুধু ঘুরলে, এটা ধরো এই যেমন ফ্যান এক জায়গায় ঘুরতেছে, ওই ঘুরলে এটা হবে। আর যদি গড়ায় গড়ায় সামনে যায়, গড়ায় গড়ায় সামনে দিলে নিজেও ঘুরতেছে, আবার পিছলে পিছলে সামনেও যাচ্ছে, এইটা যখন হবে, তখন তোমার গতিশক্তিটা হবে ভাই, দেখো ঘুরতেওছে আবার পিছলাচ্ছেও, তাইলে দুইটার যোগফল হাফ এম ভি স্কোয়ার যোগ হাফ আই ওমেগা স্কোয়ার। তাইলে ভাই এই চ্যাপ্টার থেকে সিকিউ আসার মতো সব কোশ্চেন শেষ, তোমার এর বাইরে এই চ্যাপ্টার থেকে সিকিউ কোথাও আসবে না। এইগুলো পড়লেই তোমার মোটামুটি সিকিউ এর জন্য যা যা সূত্র লাগে সব হয়ে গেছে। তোমার যদি এই ভিডিওটা ভালো লাগে ভাই, তোমরা হচ্ছে লাইক করে দিতে পারো, তোমার হচ্ছে তোমার ফ্রেন্ডদের মাধ্যমে যারা হচ্ছে পরীক্ষা দিবে বা যারা মাত্রই কলেজে উঠছো, ফার্স্ট ইয়ার আছো, তাদেরও এই সূত্রগুলো যদি কাজে লাগে, তা তোমরা তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিতে পারো। তারপরে হচ্ছে এইগুলো শেয়ার করে দিতে পারো এই ভিডিওগুলো। আর কমেন্টে জানাতে পারো যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে, আর ভিডিওতে কোথায় কোথায় উন্নতি করা যায়, বা কোন চ্যাপ্টারের উপর তোমাদের এরকম সূত্রের ভিডিও লাগবে কিনা, এগুলো বললে আমি সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করব। ধন্যবাদ ভাইয়া সবাইকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।